বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আপিল বিভাগেও কুমিল্লা 4 আসনের ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিলের রায়। মঞ্জুরুল আহসান ছিটকে যাওয়ায় ফুরফুরে মেজাজে হাসনাত আব্দুল্লাহ। নতুন প্রার্থী ঘোষণা করবে বিএনপি। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পটুয়াখালী 3 আসনের নির্বাচনী মাঠ। মধ্যরাতে নূর ও বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারির বাগযুদ্ধ চরমে। পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতি। ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের পোস্ট ঘিরে মধ্যরাত উত্তেজনা। আইডি হ্যাক করে নারীদের নিয়ে বাজে মন্তব্য। বিবৃতিতে জানালো জামায়াত। নির্বাচনের পর 6 চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে স্বচ্ছতার পরামর্শ IMF-এর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না হাসান আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী। কুমিল্লা 4 আসন থেকে তার নির্বাচনের কথা থাকলেও প্রার্থিতা ফিরে পেতে সবশেষ লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিকে একই আসনে জামায়াতের 11 দলীয় জোট থেকে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ। মঞ্জুরুল হাসান মুন্সীকে নিয়ে রায়ের পরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন হাসনাত। সেখানে লিখেন, বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণ বিজয়ী হয়েছে। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসান আব্দুল্লাহ। গত 17 জানুয়ারি বিকেলে কুমিল্লা 4 আসনের ঋণ খেলাপির অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। 21 জানুয়ারি তার করা সেই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত 11টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় 15 জন কর্মী সমর্থক আহত হন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাইম বলেন, গতকাল রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে তাদের ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়েছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উস্কানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাক প্রতীকের বেশ কয়েকজন সমর্থক আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান বলেন, গতকাল রাতে ডাকুয়া এলাকায় নূর ও মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত কোনো ঝামেলা নেই বলে জানা গেছে। তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকার 8 আসনের রাজনীতি। একদিকে বিএনপির প্রার্থী ও অভিজ্ঞ নেতা মির্জা আব্বাস, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির তরুণ প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। এই দুই প্রার্থীর মুখোমুখি অবস্থানে ঢাকার রাজনীতিতে এখন রীতিমতো বাকযুদ্ধের আবহ তৈরি হয়েছে। মনে রাখেন কিন্তু চান্দা সব বন্ধ। সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, মির্জা আব্বাসের সমর্থকেরা তার উপর হামলা চালিয়েছে। এই অভিযোগ ঘিরেই শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য, উত্তপ্ত মন্তব্য আর রাজনৈতিক উত্তেজনা। শনিবার নির্বাচনী প্রচারণায় নেমে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, যেমন পাবেলো এসকোবার ছিলেন একজন কার্টেল কিং, তেমনি ঢাকা 8 আসনেও একজন রয়েছেন যিনি ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে চাঁদাবাজি শুরু করেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। যাইতে যাইতে কমিশনার হইছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব নাসিরুদ্দিন পাটোয়ারির। বিএনপির বাঘা নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে এক চুলো ছাড় না দিয়ে আক্রমণাত্মক ভাষায় তাকে মাফিয়া আখ্যা দিচ্ছেন তিনি। ভোটারদের দিচ্ছেন চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। তবে এসব বক্তব্যের জের ধরেই তাকে বারবার তোপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা 8 আসনের দানবের সাথে লড়াই করছি।
এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। ডিম ও ময়লা পানি নিক্ষেপ, অবরুদ্ধ করে স্লোগান, ব্যক্তিগত প্রশ্নে জর্জরিত করার ঘটনাও ঘটেছে একাধিকবার। শান্তিনগর এলাকায় সবশেষ ডিম নিক্ষেপের ঘটনাও আলোচনায় আসে। অন্যদিকে এসব ঘটনাকে উড়িয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি দেওয়া হচ্ছে। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি ওরকম। বে আদব, বে নসিব, বা আদব বা নসিব, কথাটা মনে রাখবেন। আমি আমার সন্তান তুল্য যারা আজকে আমার সঙ্গে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশ। ঢাকা ৮ আসনের ভোটের মাঠে এখন তুমুল আলোচনা মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন বলছেন জনগণ রায় দেবে পরিবর্তনের পক্ষে, আর অন্য পক্ষের দাবি এই আসন বিএনপির ঘাঁটি, এখানে চমকের কোনো সুযোগ নেই। হ্যাকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট। সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে প্রচার করা হয়েছে মিথ্যা বক্তব্য। একই সাথে সাইবার হামলার শিকার হয়েছে দলের আরো কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট। গভীর রাতে বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছে জামায়াত ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম এ তথ্য নিশ্চিত করেছে বলে দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়। শনিবার রাতে নিজেদের ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তি আকারে বিবৃতিটি দেয় জামায়াত। বিবৃতিতে বলা হয় অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিবৃতিতে বলা হয় এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তাই স্পষ্টভাবে জানাচ্ছে এই পোস্ট বা কন্টেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক করা হয় ওই বিবৃতিতে। দেশ জুড়ে বইছে নির্বাচনের আমেজ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জনমানুষের প্রত্যাশা। 2024 সালের 5 আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশের হাল ধরতে প্রস্তুত হচ্ছে আসন্ন নির্বাচিত সরকার। তবে পূর্ববর্তী সময়ের দুর্নীতি, ঋণের বোঝা আর প্রশাসনিক অব্যবস্থাপনার দায়ভার কাঁধে নিতে হবে নতুন সরকারকে। দেশের ভঙ্গুর অর্থনৈতিক খাদের কিনারে দাঁড়িয়ে কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে পড়তে হবে আগামীর সরকারকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী পরবর্তী নির্বাচিত সরকারের সামনে প্রধানত 6টি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভঙ্গুর আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, দুর্বল রাজস্ব ব্যবস্থায় আমূল সংস্কার, ডলারের বিনিময় হারের নতুন কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধির ধারা পুনরুদ্ধার করার মতো বিষয়গুলো এখন সামনে এসে দাঁড়িয়েছে। প্রতিবেদনে দেশ ও বিদেশের নানাবিধ ঝুঁকির কথা বলা হয়েছে। বর্তমানে প্রবৃদ্ধি অনেকটা ধীর গতিতে এগোচ্ছে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ দেশের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের আগে সৃষ্ট বিশাল অঙ্কের দেশি বিদেশি ঋণ পরিশোধের চাপ নতুন সরকারের উপর বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া ব্যাংকিং খাতের তারল্য সংকট ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ধারাবাহিক লোকসান সরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে। রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে বিশ্ববাজারের অংশীদারিত্ব ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য বৈদেশিক সহায়তা কমে যাওয়ার ঝুঁকিও শনাক্ত করেছে IMF। সংস্থাটি পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে প্রবৃদ্ধি 4.7% এবং মূল্যস্ফীতি 8.9% থাকতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় নতুন সরকারকে কর GDP অনুপাত বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মতো কঠোর ও টেকসই সংস্কার কর্মসূচি গ্রহণ করতে হবে। বেলুচিস্তান লিবারেশন আর্মির হামলায় রক্তাক্ত এই প্রদেশ। সামরিক বেসামরিক মিলে 33 জন প্রাণ হারায় গেল 31 জানুয়ারি। এই হামলায় ভারতের বিরুদ্ধে মদদের অভিযোগ তুলে চিরুনি অভিযান শুরু করেছে পাকিস্তান। এই অভিযানে 40 ঘন্টায় প্রাণ হারিয়েছে অন্তত 145 জন। জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি সেনাবাহিনীর। 31 জানুয়ারি BLA-র চালানো ওই হামলায় শুধু নিরাপত্তা বাহিনীর 15 সদস্যকে হত্যা করা হয় নির্মমভাবে। সহযোদ্ধার প্রাণহানির প্রতিশোধ নিতে মরিয়া পাকিস্তান সেনাবাহিনী। দেশটির মন্ত্রীদের দাবি, যেহেতু এই হামলা হয়েছে ভারত থেকে, তাই এই সন্ত্রাসীদের নাম তারা দিয়েছেন ফিতনা আল হিন্দুস্তান।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগুতি জানান 40 ঘন্টায় নিহত হয়েছে 145 জন সন্ত্রাসী। 1 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বুগুতি বলেন, যখনই পাকিস্তান অর্থনৈতিকভাবে বা বৈদেশিক ফ্রন্টে এগিয়ে যেতে শুরু করে তখনই ভারতের নির্দেশে এ ধরনের আক্রমণ চালিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় এই মাতৃভূমিকে। এই মুখ্যমন্ত্রী জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, তারা এরকম হাজারো হামলা করতে পারে, তবে আমাদের কোনোভাবেই দমাতে পারবে না। পাকিস্তানকে কিঞ্চিত পরিমাণও ভাঙা অসম্ভব। পাকিস্তানের পাল্টা হামলার পর বেলুচিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতকে আসামির কাঠগড়ায় দাঁড় করান তিনিও। বলেন, দেশ যখন অগ্রগতির পথে রয়েছে তখন দেশকে অস্থিতিশীল করার জন্যই এ হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা তথ্য এবং সন্ত্রাসীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সবই ভারতের সঙ্গে যোগসূত্র প্রমাণ করে। এর আগে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নেটালি বেকার। বলেন, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বন্ধুত্ব সর্বদা অটুট থাকবে। বিবৃতিতে তিনি আরও বলেন, 31 জানুয়ারি বেলুচিস্তানে নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। এর দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। এই গোষ্ঠী একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটিশ হাইকমিশন, কাতার ও সৌদি আরবও পাকিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। হামলায় মদদ দেওয়ার যে অভিযোগ তুলেছে পাকিস্তান, সে বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। গাজা উপত্যকায় ইসরায়েলের একাধিক হামলায় নারী শিশু সহ অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য জানিয়েছে। 31 জানুয়ারি ভোরে গাজার বিভিন্ন এলাকায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সিভিল ডিফেন্স এজেন্সির ভাষ্য অনুযায়ী 30 জানুয়ারির রাতেও কয়েক দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় ইসরায়েলের একাধিক হামলায় নারী শিশু সহ অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য জানিয়েছে। 31 জানুয়ারি ভোরে গাজার বিভিন্ন এলাকায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সিভিল ডিফেন্স এজেন্সির ভাষ্য অনুযায়ী 30 জানুয়ারির রাতেও কয়েক দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়। সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, সেখানে আশ্রয় নেওয়া একটি পরিবারের 7 জন সদস্য নিহত হয়েছেন। গাজা নগরীর শিফা হাসপাতালের কর্মীরা জানান, শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় 3 শিশু ও 2 নারী নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটি শেখ রেদওয়ান এলাকায় গাজা পুলিশের সদর দপ্তরেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ওই হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 5 জন সামরিক কর্মকর্তা ছিলেন, অন্যরা বেসামরিক কর্মকর্তা। নিহত সামরিক কর্মকর্তাদের মধ্যে 1 জন কর্নেল, 2 জন মেজর এবং 2 জন লেফটেন্যান্ট পদমর্যাদার ছিলেন। এছাড়া আরও 15 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। হামলার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এর আগে রাফা এলাকায় অস্ত্রসহ সুড়ঙ্গ থেকে বের হয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে হামাসের 8 জন যোদ্ধা। এর জবাবেই হামাস ও ইসলামিক জিহাদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সিকিউরিটি এজেন্সির সঙ্গে যৌথভাবে গাজার বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসবের মধ্যে ছিল কয়েকজন কমান্ডার, অস্ত্র সংরক্ষণাগার, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং হামাসের 2টি হামলা কেন্দ্র। তবে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, হামলাগুলো আবাসিক ভবন, তাঁবু, আশ্রয় কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হয়েছে। এতে বহু বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। গত অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। চলতি বছরের শুরুতে দ্বিতীয় ধাপ শুরু হয়। এর মধ্যে 31 জানুয়ারির এই হামলাকে যুদ্ধবিরতির মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখছেন গাজার বাসিন্দারা। এই হামলার কড়া সমালোচনা করেছে হামাস। যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। হামাসের ভাষ্য অনুযায়ী এসব হামলা প্রমাণ করে গাজায় এখনও নির্মম সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জীবনযাত্রার ব্যয় মেটাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে আপনাকে আমাকে, লাগাম টানতে হচ্ছে খরচের খাতায়, সেখানে কিনা চীন সরকার তাদের নাগরিকদের উদ্বুদ্ধ করছে বেশি খরচ করতে। ভোক্তা ব্যয় বাড়াতে নিচ্ছে নানা পদক্ষেপ। কেন এই কৌশল নিচ্ছে চীন? এতে কি লাভ?
চীনা নাগরিকরা বড় অঙ্কের পণ্য কেনাকাটায় খুব একটা আগ্রহ না দেখানোয় খরচ বাড়াতে নতুন কৌশলে এগোচ্ছে শি জিনপিং প্রশাসন। 29 জানুয়ারি মন্ত্রিসভায় 5 বছর মেয়াদী কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে বেইজিং। পরিকল্পনা অনুযায়ী পর্যটন কেন্দ্রিক রেল স্টেশন ও দর্শনীয় রেলপথ উন্নয়ন করা হবে, ইয়ট ও ক্রুজ অবকাঠামো বাড়ানো হবে, বিদেশি পর্যটন বাড়াতে অনেক দেশকে ভিসা মুক্ত প্রবেশাধিকার ও সীমান্ত এলাকায় ট্যাক্স রিফান্ড পয়েন্ট বাড়ানো হবে, লাইভ কনসার্টের পরিধি বাড়বে, আন্তর্জাতিক মানের ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হবে, যা বাস্তবায়নে এরই মধ্যে সেবাভিত্তিক ব্যবসায় ঋণ সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে শি জিনপিং সরকার। অর্থাৎ সেবা খাত সম্প্রসারণ ও উন্নত করে ভোক্তার ব্যয় বাড়াতে চায় চীন। মূলত চীনে উৎপাদক মূল্য টানা তৃতীয় বছরের মতো কমলেও সেই অর্থে বাড়ছে না ভোক্তা ব্যয়। 2025 সালের পরিসংখ্যান অনুযায়ী শিল্প উৎপাদন 5.9% বাড়লেও খুচরা বিক্রি বেড়েছে মাত্র 3.7%, অর্থাৎ উৎপাদনের চেয়ে বিক্রির হার কম। তাছাড়া 2025 সালে ভোক্তা মূল্যস্ফীতিও ছিল প্রায় স্থির। এই অবস্থায় খুব একটা লাভের মুখ দেখছে না কোম্পানিগুলো, ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মীরাও। এর বাইরে সেবা খাতেও ভোগ ব্যয় আশঙ্কাজনক হারে কমেছে। ভ্রমণ, হোটেল, রেস্তোরাঁ সহ প্রায় সব উপখাতেই মন্দা দেখা যাচ্ছে। সরকার গাড়ি ও গৃহস্থালী যন্ত্রপাতি কেনায় ট্রেড ইন ভর্তুকি দিলেও খুব একটা খরচ বাড়ছে না। আর রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে তো মন্দা চলছে দীর্ঘদিন ধরে, ফলে সংকুচিত হচ্ছে চাকুরির বাজার। এই অবস্থা থেকে উত্তরণেই এই উদ্যোগ চীন সরকারের। ভোক্তা ব্যয় বাড়াতে সেবা খাতকে বেছে নেওয়ার কারণ দেশটির নাগরিকদের পছন্দের পরিবর্তন। দেশটির অর্থনীতিবিদদের মতে চীনা পরিবারগুলো এখন পণ্যের চেয়ে সেবায় বেশি খরচ করতে আগ্রহী। চীনের কেন্দ্রীয় ব্যাংকের 2025 সালের চতুর্থ প্রান্তিকের এক জরিপ অনুযায়ী আগামী 3 মাসে সামাজিক ও বিনোদনমূলক খাতে খরচ বাড়াতে চান এমন মানুষের হার গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ। S&P গ্লোবালের পূর্বাভাসেও মিলছে সেই আভাস। সংস্থাটির মতে 2026 সালে জ্বালানি বাদে খুচরা বিক্রি বাড়বে 2.7%, আর সেবা খাতের প্রবৃদ্ধি হতে পারে 5.5%। এই কারণেই মূলত ভোক্তা ব্যয় বাড়াতে সেবা খাতকেই বেছে নিয়েছে দেশটি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর ভাষ্যমতে মূল্য ছাড় দিয়ে ভোক্তা ব্যয় বাড়ানো এখন খুব একটা কার্যকর নয়। এই বাস্তবতায় সেবা খাতই সরকারের জন্য সবচেয়ে যৌক্তিক পথ। কেননা মাথাপিছু সেবাভিত্তিক ভোগ ব্যয়ের হার 2025 সালে 46.1% হলেও এটি এখনও অনেক দেশের তুলনায় যথেষ্ট কম। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রের ভোগ ব্যয় যেখানে ছিল জিডিপির 82.9%, যুক্তরাজ্যে 81.7 ও জাপানের 74.7, সেখানে চীনের ভোগ ব্যয় ছিল মাত্র 56.6%। অর্থাৎ এ খাতে ব্যয় বাড়ানোর সুযোগ আছে বেইজিং এর। তাছাড়া সেবা খাত চীনের সবচেয়ে বড় কর্মসংস্থানকারী খাত। 2020 সালের আদমশুমারি অনুযায়ী 16 থেকে 24 বছর বয়সী চাকুরি প্রার্থীদের 48% সেবা খাতমুখী। কাজেই সেবা খাত সম্প্রসারণ করলে চীনে বেকারত্বের হার কমানো সম্ভব। অর্থনীতিবিদদের মতে এই পরিকল্পনা তখনই কার্যকর হবে যখন গভীর কাঠামোগত সংস্কার করা হবে। এ ব্যাপারে অ্যালিয়ান্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা লুডোভিক সুব্রান বলেন, ভোক্তা ব্যয় বাড়াতে হলে মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, যাতে তারা অতিরিক্ত সঞ্চয় না করে খরচ করতে পারে। অন্যদিকে রোডিয়াম গ্রুপের লোগান রাইট বলেন, স্বাস্থ্য ও সামাজিক সেবায় পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় গ্রামীণ এলাকায় মানুষ ভবিষ্যতের জন্য বেশি সঞ্চয় করছে। কাজেই সরকার যদি সামাজিক সেবায় বেশি বিনিয়োগ করে, মানুষ নিরাপদ বোধ করবে এবং বেশি খরচ করবে। কিউবায় তেল পাঠাতে পারে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কূটনৈতিক চাপে পড়েছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কিউবার অন্যতম বড় তেল সরবরাহকারী দেশও হলো মেক্সিকো। এই অবস্থায় মেক্সিকোর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে কিউবায় তেল সরবরাহ চালু রাখলে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঝুঁকি রয়েছে, যা মেক্সিকোর অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে তেল সরবরাহ বন্ধ করলে কিউবার সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে দুই দিকের চাপের মধ্যে রয়েছে মেক্সিকো। 30 জানুয়ারি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাউম সতর্ক করে বলেছেন, এই শুল্ক কার্যকর হলে কিউবায় একটি বড় মানবিক সংকট তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে হাসপাতাল, খাদ্য সরবরাহ এবং অন্যান্য জরুরি সেবায়। তবে মেক্সিকো কিউবায় তেল রপ্তানি করবে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
মেক্সিকোর ভূমিকা যে কিউবার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরে শেইনবাউম বলেন, 2025 সালে কিউবার বৈদেশিক তেল সরবরাহের প্রায় 44% এসেছে মেক্সিকো থেকে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবিত শুল্কের সুনির্দিষ্ট পরিধি জানতে চাইবে আমাদের সরকার। একই সঙ্গে কিউবাকে সহায়তার বিকল্প পথ খুঁজে দেখবে। তিনি আরও বলেন, আমরা অবশ্যই মেক্সিকোর উপর নতুন শুল্ক আরোপের ঝুঁকি নিতে চাই না। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এমন সমাধান চাই যাতে কিউবার জনগণ কোনো গুরুতর পরিস্থিতির মুখে না পড়ে। এর আগে কিউবায় তেল রপ্তানিকে মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি প্রেমেক্সের একটি সার্বভৌম সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছিলেন শেইনবাউম। 29 জানুয়ারি একটি নির্বাহী আদেশে সই করে কিউবার উপর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এতে কিউবার পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেন তিনি। পাশাপাশি দাবি করেন, কিউবান সরকারের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক ও গুরুতর হুমকি তৈরি করছে। মার্কিন প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া সহ যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচিত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে কিউবান সরকার। বিদেশি সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের সুযোগ করে দিচ্ছে কিউবা। এর মধ্যে রাশিয়ার একটি বড় গোয়েন্দা ঘাঁটিও আছে বলে দাবি করা হয়। পাশাপাশি হাভানার বিরুদ্ধে হামাস ও হিজবুলার মতো গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগও তোলে যুক্তরাষ্ট্র। এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে কিউবা। দেশটির সরকার বলেছে, শুল্ক কার্যকর হলে জনসাধারণের জীবন চরম দুর্ভোগে পড়বে। ইতোমধ্যে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে কিউবায়, ফলে বিদ্যুৎ বিভ্রাট আশঙ্কাজনক হারে বেড়েছে এবং গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। রাতে পুরো অন্ধকারে থাকে হাভানার অনেক এলাকার মানুষ। জ্বালানি সংকটের কারণে সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছে কিছু সরকারি রেডিও ও টেলিভিশন চ্যানেল। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল বলেন, ট্রাম্পেরই পদক্ষেপের পেছনে কোনো ভালো কারণ নেই। এর উদ্দেশ্য কিউবার অর্থনীতিকে চাপে ফেলা। এই নতুন সিদ্ধান্ত সম্পূর্ণ ফ্যাসিবাদী ও অপরাধমূলক মানসিকতার বহিঃপ্রকাশ। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, অন্য দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে কিউবার সঙ্গে বাণিজ্য বন্ধ করতে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। এটি কার্যত কিউবার জ্বালানি সরবরাহের উপর সম্পূর্ণ অবরোধ। ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শক্তিশালী করার লক্ষ্যে পৃথিবীর কক্ষপথে একসঙ্গে 10 লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি চেয়ে আবেদন করেছে। মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশনে 30 জানুয়ারি এই আবেদন জমা দেয়া হয়। স্পেস এক্স বলছে, এখন এআই খুব দ্রুত বাড়ছে, আর পৃথিবীর বড় ডেটা সেন্টারগুলো সব কাজ সামলাতে পারছে না। ডেটা সেন্টার মানে বড় বড় ভবন যেখানে অনেক শক্তিশালী কম্পিউটার বসিয়ে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়। এগুলো পরিচালনায় প্রচুর বিদ্যুৎ ও পানি প্রয়োজন। মাস্কের প্রতিষ্ঠানের দাবি, মহাকাশে অরবিটাল ডেটা সেন্টার তুলনামূলকভাবে কম শক্তিতে এবং কম খরচে এই কাজ করতে পারবে। এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে আকাশে স্পেস এক্সের স্যাটেলাইটের সংখ্যা অনেক বেড়ে যাবে। বর্তমানে স্টারলিং নেটওয়ার্কের আওতায় প্রায় 10,000 স্যাটেলাইট ইতোমধ্যেই পৃথিবীর কক্ষপথে ঘুরছে। তবে অভিযোগ রয়েছে, এই বিপুল সংখ্যক স্যাটেলাইটের কারণে মহাকাশে যানজট তৈরি হচ্ছে। আবেদনপত্রে বলা হয়েছে, নতুন স্যাটেলাইটগুলো সৌরশক্তিতে চলবে এবং পৃথিবী থেকে 500 থেকে 2000 কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবী কক্ষপথে থাকবে। স্পেস এক্সের দাবি, এই ব্যবস্থা ভবিষ্যতে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য প্রয়োজনীয় কম্পিউটার সেবা দিতে পারবে। স্পেস এক্স আরও জানিয়েছে, এই উদ্যোগ মানুষের প্রযুক্তিগত উন্নয়নের একটি বড় ধাপ। তাদের মতে, এতে করে একদিন মানুষ সূর্যের শক্তি পুরোপুরি ব্যবহার করতে পারবে, যাকে বিজ্ঞানীরা কার্দাশেভ স্কেলের দ্বিতীয় স্তর বলে থাকেন। তবে এই বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মহাকাশে এত বেশি স্যাটেলাইট পাঠানো সহজ নয়। এতে খরচ বাড়বে, ঝুঁকিও থাকবে। একে অপরের সঙ্গে স্যাটেলাইটগুলোর ধাক্কা লাগার আশঙ্কা আছে, আবার ভাঙা যন্ত্রাংশ নিচে পড়ার ভয়ও রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, স্টারলিংকে স্যাটেলাইট থেকে বের হওয়া রেডিও তরঙ্গ টেলিস্কোপের কাজে সমস্যা তৈরি করছে। এতে মহাকাশ নিয়ে গবেষণা ব্যাহত হচ্ছে। যদিও ইলন মাস্ক এসব অভিযোগ মানতে রাজি নন। তার মতে, স্যাটেলাইটগুলো অন্যদের কাজে বাধা সৃষ্টি করছে না। এই বিষয়ে ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, মহাকাশ এতটাই বিশাল যে এত স্যাটেলাইট থাকলেও একে অপরের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা খুব কম। স্যাটেলাইটগুলো এত দূরে থাকবে যে একে অপরকে দেখাও কঠিন হবে। প্রয়াত মার্কিন অর্থদাতা ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের মৃত্যুর 5 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে তার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে আবারও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে একটি তদন্ত নথি প্রকাশ করেছে।
এই নথি প্রকাশের পর নতুন করে প্রশ্ন উঠছে, অ্যাপস্টাইন কি কেবল একজন যৌন অপরাধী ছিলেন, নাকি তিনি ছিলেন ক্ষমতা, অর্থ ও প্রভাবশালীদের একটি বড় নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু? 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টাইন সংক্রান্ত প্রায় 30 লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে স্বীকার করা হলো এই মামলার সঙ্গে জড়িত মানুষের সংখ্যা ধারণার চেয়েও অনেক বেশি। আইন অনুযায়ী নথিগুলো 19 ডিসেম্বরের মধ্যে প্রকাশ হওয়ার কথা থাকলেও তা 1 মাসের বেশি দেরিতে প্রকাশ করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স জানিয়েছেন, ভুক্তভোগীদের পরিচয় রক্ষার কারণে নথি সম্পাদনায় বেশি সময় লাগায় প্রকাশ দেরি হয়েছে। নথিতে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম এসেছে। তাই আর বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে থাকছে না, এতে ক্ষমতার অপব্যবহার এবং বিচার ব্যবস্থা সবার জন্য সমান কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, অনেকের নাম প্রকাশ পেলেও এখনো কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। প্রকাশিত নথিতে বিল গেটসের নাম এসেছে, তবে এতে সরাসরি কোনো অপরাধ প্রমাণিত হয়নি। নথিতে থাকা ইমেইলগুলো মূলত অভিযোগ, খসড়া ইমেইল এবং অ্যাপস্টাইনের নিজের দাবির ওপর ভিত্তি করে। নথিতে দেখা গেছে, একটি ইমেইলে অ্যাপস্টাইন দাবি করেছেন বিল গেটস বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবং রাশিয়ান মেয়েদের জন্য ওষুধ সংগ্রহে সাহায্য চেয়েছিলেন। তবে ওই ইমেইল সত্যিই পাঠানো হয়েছিল কিনা তা এখনও অস্পষ্ট। এ বিষয়ে গেটস ফাউন্ডেশন নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, এই অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা এবং অযৌক্তিক। ইলন মাস্কের ক্ষেত্রেও একই চিত্র। নথিতে থাকা ইমেলগুলোতে দেখা গেছে 2012-2013 সালের মধ্যে ইলন মাস্ক অ্যাপস্টাইনের ব্যক্তিগত ক্যারিবীয় দ্বীপে যাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তখনও অ্যাপস্টাইন নাবালিকার সঙ্গে সম্পর্কের অভিযোগে দোষী সাব্যস্ত ছিলেন। 2012 সালের এক ইমেইলে মাস্ক লেখেন, আপনার দ্বীপে কোন দিন বা রাত সবচেয়ে বন্য পার্টি হবে? 2013 সালে মাস্কের সঙ্গে অ্যাপস্টাইনের একটি বৈঠকও হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের কারণে সেটি বাতিল হয়। তবে ইমেইলগুলোতে স্পষ্টভাবে বলা হয়নি মাস্ক শেষ পর্যন্ত দ্বীপে গিয়েছিলেন কিনা। এতে মাস্কের আগের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে, যেখানে তিনি বলেছিলেন তিনি অ্যাপস্টাইনের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। 31 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলেন, আমার সঙ্গে অ্যাপস্টাইনের কিছু ইমেল ভুলভাবে বোঝানো হয়েছে, এগুলো ব্যবহার করে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো লেখেন, অ্যাপস্টাইনের ফাইল প্রকাশে আমার চেয়ে বেশি কেউ চাপ দেননি, তার সঙ্গে আমার যোগাযোগ খুবই সীমিত ছিল। তার ক্যারিবীয় দ্বীপে বা ললিটা এক্সপ্রেস বিমানে যাওয়ার সব আমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করেছি। প্রকাশিত নথিতে দেখা যায় 2012 সালের ডিসেম্বরে হাওয়ার্ড লুটনিক অ্যাপস্টাইনের দ্বীপে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই সময় অ্যাপস্টাইনের সহকারীর পাঠানো এক ইমেইলে দুজনের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। 2025 সালের অক্টোবরে লুটনিক অ্যাপস্টাইনকে অপমানজনক এবং সর্বকালের সবচেয়ে বড় ব্ল্যাকমেইলার বলে উল্লেখ করেন। তার দাবি, বহু বছর আগে তিনি অ্যাপস্টাইনের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছেন। বাণিজ্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, লুটনিক তার স্ত্রীর উপস্থিতিতে সীমিতভাবে অ্যাপস্টাইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি। নথি প্রকাশের পরও অ্যাপস্টাইনের নির্যাতনের শিকার 19 জন ব্যক্তি জানিয়েছেন, তাদের অভিযুক্ত নির্যাতনকারীদের কেউ কেউ এখনও আড়ালে ও সুরক্ষিত অবস্থায় রয়েছেন। নথিতে তাদের ব্যক্তিগত তথ্য থাকলেও নির্যাতনকারীদের পরিচয় গোপন রাখা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অ্যাপস্টাইন ফাইল এখনও অসম্পূর্ণ। অ্যাপস্টাইনের আরেকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন, তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্ডসের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর জন্য। তার আইনজীবী ব্র্যাড এডওয়ার্ডস বলেছেন, 2010 সালে প্রিন্স অ্যান্ড্রুর বাসভবন রয়্যাল লজে এই ঘটনা ঘটে। ওই নারী তখন 20-এর কোঠায় ছিলেন। আইনজীবীর দাবি, প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে রাত কাটানোর পর ওই নারীকে বাকিংহাম প্যালেস ঘুরে দেখানো ও চা খাওয়ানো হয়, কিন্তু প্রিন্স অ্যান্ড্রু সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রিন্স অ্যান্ড্রুর কাছে মন্তব্য চাইলেও তিনি এখনও কোনো জবাব দেননি। বাকিংহাম প্যালেস জানিয়েছে, তারা যে কোনো ধরনের নির্যাতনের শিকারদের প্রতি সহানুভূতিশীল। প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে নতুন অভিযোগ এই কাহিনীকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। রাজকীয় বাসভবনে যৌন নিপীড়নের অভিযোগ শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং প্রশ্ন তুলছে, রাজপরিবার কি সত্যি আইনের ঊর্ধ্বে? যদিও প্রিন্স অ্যান্ড্রুর উপাধি কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তিনি কারাদণ্ড পাননি, ক্ষতিপূরণ ও সমঝোতার মাধ্যমে দেওয়া হয়েছে।
তাই ভুক্তভোগীদের ন্যায় বিচারের প্রশ্ন এখনো থেকে গেছে। বিশেষ করে ভার্জিনিয়া গিফ্রের মৃত্যুর পর এই প্রশ্ন আরও তীব্র হয়ে উঠেছে। ভুক্তভোগীরা কি সত্যিই ন্যায় পেয়েছে? ভার্জিনিয়া গিফ্রে অভিযোগ করেছিলেন 2001 সালে 17 বছর বয়সে তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কের জন্য বাধ্য করা হয়েছিল। তিনি 2021 সালে যুক্তরাষ্ট্রে মামলা করেন, যা 2022 সালে প্রায় 12 মিলিয়ন পাউন্ডের নিষ্পত্তি হয়। কিন্তু হঠাৎ করে 2025 সালে গিফ্রে আত্মহত্যা করেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।